করে এবং বেসিক ড্রাগস গ্লোবিউলিন এবং আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। তো ধরা যাক আমরা যদি প্রোপোফল নিয়ে কথা বলি, প্রোপোফল এবং ঠিক আছে কেটামিন, প্রোপোফলে প্রোটিন বাইন্ডিং, যদি আমরা প্রোটিন বাইন্ডিং এ বলি, প্রোটিন বাইন্ডিং অনেক বেশি, নিয়ার অ্যাবাউট 97%। কেটামিনের দুটো বইতে আপনারা দু রকম দেখতে পাবেন, কোথাও দেখবেন যে 12 to 50% আর কোথাও দেখবেন নিয়ার অ্যাবাউট 40%। তো আমরা ধরি 40% বা 50% ধরলে অসুবিধা নেই। এখন প্রোটিন বাইন্ডিং যদি কমে যায় তাহলে ফলাফল কি রকম দাঁড়ায়? প্রথমে আমরা আসি প্রোপোফল নিয়ে একটু আলোচনা করি। দেখেন প্রোপোফলের 97% প্রোটিন বাউন্ড, তার মানে ফ্রি কতটুকু? 3%। এখন যদি এমন হয় যে হাইপো অ্যালবুমিনিয়ার কারণে এই প্রোটিন বাইন্ডিং নেমে এলো 94, প্রোটিন কম 94, তাহলে কি দাঁড়ায়? তাহলে দেখেন যে 3% আগে ছিল ফ্রি, তাহলে তার সঙ্গে যুক্ত হলো 3%, তাই না? তাহলে অঙ্কটা যদি আমরা করি, পূর্বে ছিল 3 পার্টস, এখন যোগ হলো 3। পূর্বে যদি 1 থাকে তাহলে এখন হলো 3/3, সুতরাং 1 3/3 সমান সমান 1। তাহলে যদি আমি 100 ধরি, কত হলো? 100 গুণ 1, আপনি গুণ করতে পারেন 100 গুণ 3/3 সমান সমান। তাহলে হিসাব করে দেখেন যে মাত্র 3% প্রোটিন বাইন্ডিং কমে গেছে প্রোপোফলে, তার জন্য আপনার ইনজেক্টেড ড্রাগের অ্যাভেলেবিলিটি বেড়ে গেল 100%। এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাবেন যদি আপনি রিয়েলি হাইপোঅ্যালবুমিনিয়ার কোনো পেশেন্ট পান, ম্যালনিউট্রিশন, রেনাল ডিজিজ, হেপাটিক ডিজিজ অথবা সিএস্টোমা, এই ধরনের পেশেন্টদের দেখবেন যে হাইপোঅ্যালবুমিনিয়া থাকে। এবং সেই সব পেশেন্টদের ক্ষেত্রে যদি অন দ্য টেবিল বিফোর ইন্ডাকশন ধরা যাক প্রেশার ছিল 120/80, কিন্তু আমরা জানি প্রোপোফলের ডোজ হচ্ছে 1.5 to 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তো আপনি 2 বা 2.5 মিলিগ্রাম দিয়ে দিলেন, আপনি ইনভেরিয়েবলি দেখবেন যে সঙ্গে সঙ্গে প্রেশার নেমে এসছে নিয়ার অ্যাবাউট 75, 48। দেখবেন আপনি যদি খুব কেয়ারফুল হন এবং এই ধরনের ঘটনা যদি বা অতীতে আপনার মনে থাকে, তাহলে দেখবেন যে তার ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা আমাদের মনে রাখতে হবে, যখন যেহেতু আমরা প্রোটিন বাইন্ডিং নিয়ে কথা বলছি, যে আমাদের মনে রাখতে হবে যে যে ওষুধের প্রোটিন বাইন্ডিং ভেরি হাই, তার প্রোটিন বাইন্ডিং যদি একটু কমে, কত কমেছে? 3%, তাই না? এবং তার জন্যে বেড়েছে সেই অর্থে 3 ভাগ, তাহলে 100-র মধ্যে বেড়ে গেল 100 ভাগ। এবার যদি আমরা আরেকটা ড্রাগ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কেটামিন। কেটামিনের আমি বলেছি যে প্রোটিন বাইন্ডিং হচ্ছে 12 to 50%, কোনো বই আপনারা পাবেন 40%। এবারও আমরা মনে করি যে প্রোটিন বাইন্ডিং কমে গেল 3%, 3% কমে গেল। তাহলে দেখেন কি হলো, আমরা সেই অর্থে বলতে পারি যে প্রোটিন ফ্রি ড্রাগ, যেটা ফ্রি ড্রাগ আসলে বাড়লো আগের তুলনায় 100-তে 3 ভাগ। তাহলে যদি 40% আপনার প্রোটিন বাইন্ড থাকে, তাহলে ফ্রি ড্রাগ কত? ফ্রি ড্রাগ হচ্ছে 60%, তাই না? ফ্রি 60%। এখন এই যে 60% আগে ছিল, তার সঙ্গে যুক্ত হলো 3%। তাহলে এবার আমি হিসাব করি 60 ভাগের 60% বল, আচ্ছা ঠিক আছে, সেটা বললেও হয়। 60 ভাগের সঙ্গে যুক্ত হলো বা
যুক্ত হলো 3%, 1 ভাগের সঙ্গে যুক্ত হলো 3/60%, 100 ভাগের সঙ্গে যুক্ত হলো 100 গুণ 3/60, ভাগ করলাম আমি 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তার মানে দেখেন যে এখানে একই পরিমাণ প্রোটিন বাইন্ডিং কমার পরেও যে অ্যাভেলেবল বা ফ্রি ড্রাগ তার পরিমাণ বাড়লো মোটে 5%, যেটা প্রোপোফলের ক্ষেত্রে হয়েছিল 100%। তাহলে ইনফারেন্স কি? ইনফারেন্স হচ্ছে এই যে যাদের প্রোটিন বাইন্ডিং অনেক বেশি, অনেক বেশি, তাদের ক্ষেত্রে যদি ন্যূনতম অথবা মিনিমাম চেঞ্জ in protein binding results in maximum or more and more availability of the drug. এই হচ্ছে মূল কথা। সুতরাং এটা আমাদের একটু মনে রাখতে হবে। এইবার আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখন প্রায় সব হসপিটালেই, মেডিকেল কলেজগুলো, আমাদের বেসরকারি হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল, সর্বত্রই কিন্তু আমরা টিভা ব্যবহার করি। অনেক অপারেশনের ক্ষেত্রে টিভা ব্যবহার করা হয়, টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া। এবং সেখানে আমরা বলেছিলাম যে একটা জিনিস আমাদের স্মরণ রাখা দরকার, সেটা হচ্ছে কি BET। মনে রাখতে হবে B for bolus, E for elimination, দুটো দিব কানে যেটা লাগানো না, ওটাতে আমি কথা বুঝছি না, ঘাড়ে পড়ে যেটা কানে মুছতে লাগে করে দিব, and T for transfer। এটা আমাদের মনে রাখতে হবে যে এই ঘটনাগুলো ঘটতে থাকে। আমরা যখন বোলাস দেই, তারপরেই ট্রান্সফার হতে থাকে to the effect site and to the other tissues. At the same time, elimination also starts. আমাদের কল্পনা করতে হবে, না করলে ডোজিং যেটা আমরা করি সেটা আসলে একটু ঠিক মতো হয় না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আমরা একটা করে আসি। বোলাস সম্পর্কে আমরা জানি যে আমরা বললাম যে আমরা ইন্ডাকশন যখন দেই তখন আমরা কি করি, আমরা 1.5 to 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে আমরা দিয়ে দিই। বোলাস দিলে কি হয় যে প্লাজমা একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়। কি হয়? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কোথায় চলে যাবে? ইফেক্ট সাইট। আমরা যখন অ্যানেস্থেটিক ড্রাগসের কথা বলছি, ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স, তখন আমাদের মূল যে লক্ষ্য সেটা কি? সেটা হচ্ছে ব্রেইন, তাই না? সেটা হচ্ছে ব্রেইন। যদি আমরা এইভাবে ভাবি, আমরা কি আলোচনা করেছিলাম কেন আমার মনে পড়ছে না, আর্ম ব্রেইন সার্কুলেশন অ্যাডাল্ট এবং ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে কত? 15 থেকে 40 সেকেন্ড। যদি আপনি যত ইয়াং, ট্যাকিকার্ডিক পেশেন্ট, হাইপারভলিমিক সার্কুলেশন 15 সেকেন্ড। আর যদি আপনি ওল্ড এজ পান, তাহলে যাদের আনব্রেন সার্কুলেশন অনেক বেশি, অথবা যদি কোনো পেশেন্ট শকে থাকে, কন্ট্রাক্টেড ভলিউম থাকে, সেক্ষেত্রেও আনব্রেন সার্কুলেশন প্রলংড হয়। রেঞ্জ কত? 15 থেকে 40 সেকেন্ড। সুতরাং যেটা আমরা ওষুধটা যখন দেই, তখন আর্ম থেকে হার্ট ঘুরে ব্রেইনে চলে গেল, এই আমাদের লক্ষ্য। এবং এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হওয়ার কারণেই এই প্লাজমা থেকে আপনার ইফেক্ট সাইট অথবা অন্যান্য টিস্যুতে যাবে। সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে এরপরে রিডিস্ট্রিবিউশন শুরু হয়। রিডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে শুরু হয় কি? আমরা মনে রাখতে হবে ওই মুহূর্ত থেকে শুরু হয়ে যায় এলিমিনেশন। সুতরাং আমাদের এলিমিনেশন সম্পর্কে একটা যদি ধারণা থাকে, হ্যাঁ এই পেশেন্টের যে ওষুধটা ব্যবহার করছি সেটা মেটাবলিজম হয় কোথায়,
এবং এলিমিনেশন হয় কোন কোন রুটে, সেই সব রুটের অবস্থা কি, লিভারের অবস্থা কি, কিডনির অবস্থা কি, যদি আমাদের মাথা থাকে এবং ওষুধটাকে থাইপেন্টাল নাকি প্রোপোফল, তাহলে লিভারের সমস্যায় কি কি ফল ফলতে পারে, এটা যদি আপনি কল্পনায় আপনার থাকে, তাহলে কিন্তু আপনি কতটুকু ডোজ দিবেন সেটা আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে ধীরে ধীরে আসতে থাকবে বইপত্রের পাশাপাশি। আরেকটা হচ্ছে ওই যে ট্রান্সফার কি, যেটা আমি বললাম ওই যে ছবিটা এঁকে, যে ট্রান্সফার হচ্ছে প্রথমে চলে যাচ্ছে ভেসেল রিচ গ্রুপ এবং সেখান থেকে রিডিস্ট্রিবিউটেড হচ্ছে টু মাসল গ্রুপস এন্ড দেন টু লো পারফিউজ টিস্যুজ লাইক ফ্যাট। এখন প্র্যাকটিক্যাল টেকনিক যেটা, এটা হচ্ছে বিইটি প্রিন্সিপাল আমরা মাথায় রাখলাম। আর প্র্যাকটিক্যাল টেকনিক সারা পৃথিবীতে এই আমাদের মতো দেশ থেকে উন্নত বিশ্বে যেখানে আমরা বলি না কেন, প্র্যাকটিক্যাল দেয়ার আর 3 টেকনিক্স। কি কি সেটা? একটা হচ্ছে নাম্বার 1, যেটা আমরা খুব কমনলি প্র্যাকটিস করি, সেটা হচ্ছে রিপিট বোলাস, না রিপিটেড বোলাস। নাম্বার 2, এটাও আমাদের দেশে আমরা ফলো করি, সেটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোলড ইনফিউশন বা MCI। আর তৃতীয়টা কি, সেটা হচ্ছে টার্গেট কন্ট্রোলড ইনফিউশন। একটু মাইক্রোফোনটা মিউট করেন। টার্গেট কন্ট্রোল ইনফিউশন আমাদের দেশে কোন হসপিটালে ব্যবহৃত হয় কিনা আমি জানি না, তবে রিপিটেড বোলাস এন্ড ম্যানুয়ালি কন্ট্রোলড ইনফিউশন যে ব্যবহার হয় সেটা আমরা সবাই জানি। এই যে রিপিটেড বোলাস, এটা সাধারণত ভালো কোথায় ভালো, যেখানে পেশেন্টকে প্যারালাইসিস করা হয়নি। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে কলোনোস্কোপি, এন্ডোস্কোপি অথবা শর্ট প্রসিডিওর লাইক ডিএনসি, কোনো কোনো ক্ষেত্রে আপনার সার্কামসিশন, এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে শর্ট প্রসিডিওরস এবং আনপ্যারালাইজড। এবং এখানে ডোজ এবং টাইমিং, যেটা আগেই বলেছিলাম, ডোজ এবং টাইমিং কতটুকু দিব এবং কখন কখন দিব, এটা সাধারণত ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের পরে নির্ভর করে। তাহলে সুইটেবল কাজের জন্য একটা হচ্ছে শর্ট প্রসিডিওর আর আনপ্যারালাইজড পেশেন্ট। কেন আমরা জানি যে ব্লাড লেভেল যখন নেমে আসবে, অন্যতম রেসপন্স হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্ট দেখেই কিন্তু আমরা ওই যে প্রথম দিকের ক্লাসে পড়েছিলাম ডেপথ অফ অ্যানেস্থেসিয়া, আমরা কিন্তু বুঝতে পারি। আর এই যে ডোজ এন্ড টাইমিং ডিপেন্ডস অন এক্সপেরিয়েন্স। এবার আসি আমরা 2 নম্বরে, ম্যানুয়ালি কন্ট্রোলড ইনফিউশন। ম্যানুয়ালি কন্ট্রোলড ইনফিউশনটা মানে আপনি প্রথমে একটা বোলাস ডোজ দিলেন, বোলাস ডোজ দেওয়ার পরে আপনি ইনফিউশন স্টার্ট করলেন, এবং এই ইনফিউশনটা আপনি কন্ট্রোল করছেন কিভাবে? ম্যানুয়ালি। এবং এখানে সবচেয়ে যে জিনিসটা সমস্যা হয় সেটা হচ্ছে ওই যে আমরা যে প্রিন্সিপালটা বলে এসেছি বিইটি, এটা খুব ভালো করে ফলো করা যায় না। আপনি যতই চেষ্টা করেন ভালো করে ফলো করা যায় না, এবং যার ফলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে ব্রেইনে যে আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে ইফেক্ট সাইড ব্রেইনের যে ইকুইলিব্রিয়াম ইজ ভেরি স্লো, তার ফলে কি হয়? তার ফলে হচ্ছে এই টেকনিকে
অ্যাওয়েক হয়ে যেতে পারে পেশেন্ট, অ্যাওয়েকফুলনেস ডেভেলপ করতে পারে। ধরেন একটা উদাহরণ আমরা দেখাই, এটা আপনারা বইতে পাবেন, প্র্যাকটিসে পাবেন। যদি আপনি, আমি একটা গ্রাফ যদি এরকম আঁকি, there is time in minute, 1 2 4 ধরেন এরকম, এটা হচ্ছে 60 minutes in minute, হচ্ছে 120 minutes, আর এটা হচ্ছে propofol in plasma, propofol in plasma কত per ml, সরি প্লাজমা। আপনার টার্গেট হচ্ছে, দেখা গেছে যে টার্গেট হওয়া উচিত 3 মাইক্রোগ্রাম পার এমএল, 3 মাইক্রোগ্রাম পার এমএল। আপনি একটা ফিক্সড রেট শুরু করলেন, কোনো বোলাস না দিয়ে, 6 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার, এবং দেখা গেছে যে ইভেন আফটার 2 hours you have not attained the desired level, এই ডিজায়ার্ড লেভেলে আপনি পৌঁছাতে পারেন না। দ্বিতীয়ত যেটা, যদি এখন আপনি বোলাস দেন, বোলাস দিয়ে তারপর আপনি 6 ml পার কেজি পার আওয়ার শুরু করেন, তাহলে কি হবে? আপনি যেই মাত্র বোলাসটা দিলেন, বোলাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই লেভেলটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো। ইফ ইট ইজ 3 4 ইট ইজ 5, সঙ্গে সঙ্গে লেভেলটা কিন্তু চলে আসে এখানে চলে এসে এটা আবার নেমে এসে এইবার আপনি 6 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার রেটে আপনি সেট করেছেন, কিন্তু দেখবেন যে আবারও সেই 2 ঘন্টা চলে এসছে, তখনও আপনি টাচ করেছেন কি করেননি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া ব্যবহার করি উইথ মাসল রিল্যাক্সেন্ট, তখন আমাদের কিন্তু খুব সতর্ক থাকতে হয়। এই জন্যে আমরা যদিও মনে করি যে অ্যাওয়েকফুলনেস বা ইন্ট্রাঅপারেটিভ অ্যাওয়ারনেস হচ্ছে কিনা, সেটা আমি ক্লিনিক্যাল সাইন সিমটম দেখে আমরা চেষ্টা করি, খুব সতর্ক থাকতে হবে, কারণ এই ধরনের পেশেন্টদের টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়ায় অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে। এখন এই যে ম্যানুয়ালি কন্ট্রোলড ইনফিউশন, এটার সবচেয়ে ভালো যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্রিস্টল টেকনিক। ব্রিস্টল টেকনিক, ব্রিস্টল সেটা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো ঠিক মতো? জি স্যার। আচ্ছা, কতক্ষণ শোনা যায়নি? এই 10 সেকেন্ডের মতো। 10 সেকেন্ড। আচ্ছা, ইটস অলরাইট, কোনো কারণে এটা যান্ত্রিকভাবে অটো স্টপ হয়ে গিয়েছিল। তাহলে আমরা যেটা বলছিলাম যে ম্যানুয়ালি কন্ট্রোল ইনফিউশনের যে টেকনিক যেটা আছে সেটা হচ্ছে ব্রিস্টল টেকনিক। এই ব্রিস্টল টেকনিক হচ্ছে 70 কেজি, আমরা জানি যে এই ধরনের গবেষণা 70 কেজি ওয়েটের এবং অ্যাডাল্ট পিপলের উপরে করা হয়ে থাকে। তো কি হলো, বোলাস 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, আপনার ইনফিউশন রেডি করা ছিল, আপনি এর পরপরই ইনফিউশন স্টার্ট করলেন 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট
for 10 minutes. Then 8 milligram per kg body weight for next 10 minutes. Then maintenance. কত? ওই যে 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ফর ইউর ডিজায়ার্ড টাইম, যতক্ষণ আপনি চান সেই সময়টা আপনি ব্যবহার করবেন। এবং সবসময় মনে রাখবেন যে এই ধরনের টেকনিক যেগুলো দেওয়া হয়, লেখা থাকে ইট ইজ এ গাইড, এরপরে অন্ধভাবে বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং যেটা ওইসব দেশে যেগুলো আমি বলেছিলাম যে আমরা ক্লিনিক্যাল সায়েন্সের উপর নির্ভর করি, ওইসব দেশে ক্লিনিক্যাল সায়েন্সের সঙ্গে সঙ্গে তারা নির্ভর করে কিসের উপরে? প্রসেসড ইইজি এর উপর। তো মোটামুটি যদি আমরা ম্যানুয়ালি কন্ট্রোলড ইনফিউশনের কথা বলি, তাহলে এইগুলোই হচ্ছে কথা। অ্যাডভান্টেজ তো বুঝতে পেলাম আমরা, ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা একটু আমাদের জানা দরকার। ডিসঅ্যাডভান্টেজ এটা করতে গেলে যেটা আপনি সবচেয়ে বড় সমস্যা পড়বেন সেটা হচ্ছে যে দেখবেন যে এটা ওভার ডোজিং হয়ে যাওয়ার, আপনি সাইন সিমটম দেখেই বুঝবেন যে মনে হচ্ছে যে ওভার ডোজিং হয়েছে। যদি ওজনের সঙ্গে সাযুজ্যপূর্ণ রেট ঠিক না করা যায় তাহলে এটা সমস্যা হয়। 2 নম্বর হচ্ছে যে এটা টাইট্রেশন প্রয়োজন পড়বে, টাইট্রেশন সব ক্ষেত্রেই প্রয়োজন পড়ে, টাইট্রেশন প্রয়োজন পড়বে। এবং 3 নম্বর হচ্ছে যে আমরা এই যে যখন ডোজ বাড়াই বা কমাই, সেই ক্ষেত্রে the amount of drug already present doesn't come in consideration. এখন এরপরে যে জিনিসটা, যে টেকনিকটা আমাদের আলোচনা করার বিষয় সেটা হচ্ছে টার্গেট কন্ট্রোলড ইনফিউশন। প্রশ্ন উঠতে পারে যে এটা এখন আলোচনা করার দরকার কি? হয়তো এই মুহূর্তে আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে না, কিন্তু একটা হচ্ছে যে যেহেতু এখানে যারা পার্টিসিপেট করে প্রায় সবাই শিক্ষার্থী, সুতরাং যে টেকনিকটা খুব তাড়াতাড়ি এসে যাবে, এবং আমার জানা মতে বা দেখা মতে অনেকে আছেন এখানে যারা দেশের বাইরেও পড়াশোনা করতে যেতে আগ্রহী, তাদের জন্য এটা খানিকটা কাজে লাগতে পারে। সুতরাং খুব ইন এ নাটশেল যেটা বলা উচিত সেটুকুই আমরা আলোচনা করব, খুব ডিটেলস আমাদের যাওয়ার দরকার নাই। টার্গেট কন্ট্রোল ইনফিউশন, আপনারা টার্গেট কি করেছেন? কি টার্গেট? আমার টার্গেট হচ্ছে যে আমি একজন পেশেন্টকে আমি প্লাজমা লেভেল দেবো 3 মাইক্রোগ্রাম পার ml, এটাই হচ্ছে আমার টার্গেট। এবং এই টার্গেটটা আমি যখন ঠিক করি তখন আমাকে হেল্প করে একটা সিরিঞ্জ ড্রাইভার, আসলে একটা কম্পিউটার আমাকে হেল্প করে। কম্পিউটার কি করে? কম্পিউটারের মধ্যে গবেষণালব্ধ যেসব ডেটা, অর্থাৎ ফার্মাকোকাইনেটিক্স বলি আমরা, ফার্মাকোকাইনেটিক্স ক্যালকুলেশন সব দেওয়া আছে। এবং এটা সাধারণত ফলো করে কি 3 কম্পার্টমেন্ট মডেল। আমরা গত বছর আলোচনা করেছিলাম 3 কম্পার্টমেন্ট মডেল, যেখানে একটা সেন্ট্রাল পুল, তারপরে থাকলো হচ্ছে ওই যে ভেসেল রিজ, যদি সহজে বসতে চাই ভেসেল রিজ গ্রুপ, যেখানে র্যাপিড রিডিস্ট্রিবিউশন হয়, আর থাকে স্লো রিডিস্ট্রিবিউশনের স্পেস। এবং এখানে ইনপুট দিতে হবে কি? ইনপুট দিবে অ্যানেস্থেটিস্ট, ইনপুট দিবেন এজ, ওয়েট, height and desired level.
আপনার কাজ হচ্ছে desired level of drug in plasma, এইটুকুই হচ্ছে আসলে কাজ, ইনপুট দেওয়া। তাহলে এই কোনো দেওয়ার পর কি খুব টায়ার্ড লাগছে কারো? হ্যাঁ, যদি মনে করেন যে এটা ডিসকন্টিনিউ করা দরকার, হ্যাঁ তাহলে বলবেন এটা ডিসকন্টিনিউ করবো। কেমন? আমি আগেই বলেছি, আমাকে কেউ কেউ ইনফর্ম করেছেন যে দেশের বাইরে পরীক্ষা দিতে চান, এরকম কিছু ছাত্র ছাত্রীও এখানে থাকেন। তো তাদের দিকে একটু তাকিয়ে দু চারটা কথা বলে দিলে তাদের উপকার হবে বলে আমি মনে করি। ওই যে বিইটি কথা বললাম আমরা, এই যে ফার্মাকোকাইনেটিক প্রোগ্রাম যেটা দেওয়া আছে, গবেষণার অব্দ ল্যাবরেটরির গবেষণার অব্দ সমস্ত ডেটা ঢুকিয়ে দেওয়া, এবং এই কম্পিউটারটা তখন একটা কমপ্লেক্স ম্যাথ, একটা কমপ্লেক্স অঙ্ক সে করে ফেলে। অঙ্ক করে ফেলে সে কি করে, প্রথমে একটা বোলাস দিয়ে দেয়, এবং এই বোলাসটা কিন্তু আপনি যে সিরিঞ্জ অথবা ইনফিউশন যে পাম্পেই দেন না কেন, ভেরি হাই 1200 to 1400 ml 1400 ml per hour স্পিডে সে ফর ফিউ সেকেন্ড যতটুকু সময় দরকার সে দিতে পারে। এবং তারপরেই ওই যে আলোচনাগুলো আমরা করলাম সেটা সে ক্যালকুলেটেড ওয়েতে ট্রান্সফার এবং এলিমিনেশন ক্যালকুলেশন করে করতে থাকে। এবং দেখা গেছে আইসিইউতে যেখানে ব্যবহার করা হয় 23 থেকে 24 ঘন্টা পরে দি ফ্লো equals to metabolism and excretion only, কারণ ততক্ষণে টিস্যু ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে গেছে, শুধুমাত্র যেটুকু ওষুধ মেটাবলাইজড হয় এবং এক্সক্রিটেড হয় এই ইনফিউশন ড্রাইভার সেটুকুই দেন মাত্র। আমরা যদি একটা ছবি না গ্রাফ দেখি, গ্রাফটা দেখলে তো আমাদের কাছে হয়তো পরিষ্কার হবে। চলা যান, গ্রাফটা এইরকম। এখানে হচ্ছে আগের মতো প্রোপোফল, আমাদের টার্গেট হচ্ছে 3 মাইক্রোগ্রাম পার ml আমাদের। এখানে হচ্ছে টাইম, say this is 40 minutes, this is 80 minutes, 120 minutes, such and such. আর রইল কি? আর রইল হচ্ছে ইনফিউশন পাম্পের যে ফ্লো, ইনফিউশন ফ্লো এটা অনেক বেশি হবে, সে 100, 200, 400, 800 ইত্যাদি ইত্যাদি। আমরা যে আলোচনাটুকু করলাম সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে প্রথমেই অনেক বেশি ইনফিউশন ফ্লো দেওয়ার প্রয়োজন পড়ে, অনেক বেশি প্রয়োজন পড়ে। এবং এই যে ব্লাড লেভেলটা তাড়াতাড়ি সে ওখানে পৌঁছায়, সরি অন্য কালার দেখি, মেইনটেইন হতে থাকে। এবং এই যে ইনফিউশন ফ্লোটা কিন্তু আস্তে আস্তে খানিকটা বন্ধ হয় না বটে, তবে কমে আসতে থাকে। এখন 40 মিনিটের মাথায় আপনি মনে করলেন যে না, আমি যা সাইন সিমটম পাচ্ছি, কেননা একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই সাইন সিমটম গুলো বা রিক্যালকুলেশন যেটা, সেটা এই যন্ত্রে হয় হচ্ছে এভরি 10 সেকেন্ডস। তাহলে আপনি যে মনে করলেন যে না আমি এটা তো 3 2 আমি লেভেলটা 2 এ নামিয়ে আনবো, তাহলে কি হবে, যন্ত্রটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে এই লেভেলটা তখন নেমে আসবে 2 এ নেমে এসে খানিকটা বন্ধ থাকার পরে সে আবার চলতে শুরু করবে 2 এ লোয়ার ইনফিউশন রেট।
80 মিনিটের মাথায় ধরা যাক আপনি মনে করলেন যে না, এটা আবার যে আমি লাইট প্লেনে চলে আসছে মনে হচ্ছে, আমি আবার 3-এ তুলে দিতে চাই। তো সঙ্গে সঙ্গে ওই যে বলেছি যে এটা 1200 to 2400 ml per hour স্পিডে ইনপুট দিতে পারে। সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারেন যে প্রথমেই যেটা সে করবে সেটা হচ্ছে আবার কিছু বোলাস দিবে, দিয়ে সে মেনটেন করতে থাকবে। মোটের উপর টোটাল টার্গেট কন্ট্রোল ইনফিউশন যদি আমরা ভাবি তাহলে এইটুকু আমাদের জানতে চলে। অ্যাডভান্টেজটি কি আছে? অ্যাডভান্টেজ এটা হচ্ছে ইন ওয়ান সেন্স ইট ইজ ভেরি সিম্পল। আপনার কাজটা একটা ইনপুট দেওয়া আর বারংবার অবজার্ভ করে আপনি লেভেল কি চান সেটা বলে দাও, বাকি কাজ কিন্তু সে করে। সুতরাং যন্ত্র করে, তাহলে এটা হচ্ছে in one sense it is very simple. Number 2, it avoids dangerous ক্যালকুলেশন এরর্স। আমাদের অনেক সময় দেখবেন ক্যালকুলেশনে ভুল হয়। ওই যে আমি বলেছি যে রিপিটেড বোলাস এবং ম্যানুয়ালি কন্ট্রোলে আমরা আগে যে ড্রাগটুকু রয়েছে অনেক সময় সেটা আমরা ক্যালকুলেশন করতে স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা স্যার যাচ্ছে না। মাইক অনই আছে, কোনো একটা প্রবলেম হচ্ছে, স্যার ফিক্স করে দেবেন। পুরো স্ক্রিনটাই ফ্রিজ হয়ে গেছে, তো স্যার ফিক্স করে দেবেন, আমি দেখছি। আমার মনে হয় স্যারও শুনতে পাচ্ছে না রে। হ্যাঁ স্যারকে হ্যাঁ জানাতে হবে মনে হয়। ভাইয়া স্যারকে বলতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। স্যারকে জানানো হয়েছে, স্যার ঠিক করছেন। একটু যদি আমরা অপেক্ষা করি। আর ইন দা মিন ওয়াইল চ্যাট সেকশনে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, যদি কেউ চান তাহলে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে এখনো করতে পারেন, অথবা চাইলে ক্লাস শেষে তারপরও করা যেতে পারে। স্যার ইনসিস্ট করেন ফিডব্যাক ফর্মগুলো ফিল আপ করার জন্য, তাহলে স্যার একটা আইডিয়া পান যে কারা ক্লাসটা করছেন, কিভাবে করছেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও। কাইন্ডলি ফিডব্যাক ফর্মটা সবাই ক্লাস শেষে বা মিডওয়েতে যখনই সময় পান ফিল আপ করে দেবেন। লিংকটা চ্যাট সেকশনে দেয়া আছে, আমি আবার পোস্ট করেছি। এখন কি শোনা যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। কেউ একজন শেয়ার করছে এখানে, বলছে এই জন্য আপনি শেয়ার করতে পারবেন না। দেখেন তো, কেউ একজন শেয়ার করছেন, আমাকে শেয়ার করতে বারণ করছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ এইবার হবে, এবার হবে, দাঁড়ান দেখে নিই। এখন কি আচ্ছা দেখে নিই আমি একটু। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে না? আমি কি অ্যাডভান্টেজ গুলো বলছিলাম সেখান থেকে কেটে গিয়েছিল? হ্যালো? জি স্যার, অ্যাডভান্টেজ যখন বলছিলেন। আচ্ছা ঠিক আছে। অ্যাডভান্টেজ আমরা যেটা এই যে লেখাটুকু রয়ে গেছে, এটা হচ্ছে সিম্পল ইন ক্যালকুলেশন। কারণ আমাদের কাজ হচ্ছে খালি
এজ, ওয়েট এবং হাইট দেওয়া এবং ডিজায়ার্ড লেভেল অফ দ্য ড্রাগ উই ওয়ান্ট ইন প্লাজমা, এটা দরকার। এবং এটা ইট অ্যাভয়েডস ডেঞ্জারাস ক্যালকুলেশন এরর। আমি যেটা এই যখন হ্যাং হয়ে গেছিল তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ম্যানুয়ালি কন্ট্রোল অথবা রিপিটেড বোলাস যখন আমরা দেই তখন আগে যে ওষুধটা ইফেক্ট সাইট অথবা অন্যান্য টিস্যুতে অথবা প্লাজমায় রয়ে গেছে সেটা হয়তো অনেক সময় ক্যালকুলেশনে আসে না, হিউম্যান ক্যালকুলেশনে। কিন্তু এই ফার্মাকোকাইনেটিক মডেলের যে কম্পিউটার জেনারেটেড সিরিঞ্জ আর ইনফিউশন পাম্প তারা কিন্তু এটা ক্যালকুলেশন করে রাখে, যার ফলে এটা ক্যালকুলেশন এরর হওয়ার চান্স খুব কম। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ইফেক্ট সাইট কনসেন্ট্রেশন। আমাদের মনে রাখতে হবে যে আমরা যা দেই তার 20 to 30% এর অ্যাবাভ অর বিলো এটা থাকতে পারে। আর এটা মনে রাখতে হবে যে আমরা যে টার্গেটটা দেই এটা হচ্ছে নিউমেরিক টার্গেট, কিন্তু আমরা যা চাই সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইফেক্ট। এই ক্লিনিক্যাল ইফেক্ট চাই বলে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি অবজার্ভ করতে হয় আর আমাদের ওই ক্যালকুলেশনটা ভালো থাকতে হয়। যেমন আমি এজেড একজন রোগী অথবা ফ্রেইল একজন পেশেন্টকে আমি টার্গেট কন্ট্রোল ইনফিউশন দিতে গেলে আমার খেয়াল রাখতে হবে যে আমি কনসেন্ট্রেশন কত রাখবো, 2 না 2.8 না 2.5 ইত্যাদি ইত্যাদি। এর সঙ্গে যে প্রশ্নটা অনেকের মনে নিশ্চয়ই এসছে যে সেটা হচ্ছে যে আমি যে কো অ্যাডমিনিস্ট্রেশন কিছু করি, কো অ্যাডমিনিস্ট্রেশন কেন আমাদের তো একটা জিনিস দেওয়ার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে অ্যানালজেসিক। অ্যানালজেসিক সাধারণত টোটাল টার্গেট কন্ট্রোল ইনফিউশনের ক্ষেত্রে ভালো কি রেমিফেন্টানিল। রেমিফেন্টানিল আমরা পড়বো। রেমিফেন্টানিলের পরে যখন অপিওয়েড আসবে, রেমিফেন্টানিলের সুবিধা হচ্ছে যে এর হাফ লাইফ খুবই শর্ট, নাম্বার 1, নাম্বার হাইলি পটেন্ট অ্যানালজেসিক, নাম্বার 3 very minimum hypnotic effect even when you administer at a high dose, not very high but high dose. সেই জন্য এটা কিন্তু কো-অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা টার্গেট কন্ট্রোল ইনফিউশন অর্থাৎ আরেকটা সিরিঞ্জ পাম্প অথবা ইনফিউশন পাম্প আইডিয়ালি ব্যবহার করা হয়। এই হচ্ছে মোটামুটি যদি আমরা টার্গেট কন্ট্রোল ইনফিউশনের কথা বলি। সর্বশেষ যে জিনিসটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লোজড লুপ। একটা সিরিঞ্জ পাম্প, আমি একটা ওষুধ দিচ্ছি, একজন রোগীর অপারেশন চলছে, সেখান থেকে ইলেকট্রোএনকেফালোগ্রাম আমি করার ব্যবস্থা রেখেছি এবং এটা প্রসেস করে সে একটা ফিডব্যাক দিচ্ছে এই সিরিঞ্জ পাম্পে। এইভাবে লুপটা ক্লোজড হচ্ছে এবং ওই ইজি মাত্রা দেখে এটা কোন ওয়েভ যাচ্ছে অর্থাৎ লেভেল অফ আনকনশাসনেস আর অফ হিপনোসিস কোন লেভেলে, সে তখন এই ড্রাইভারটা ঠিক করছে যে কোন স্পিডে ইনফিউশনটা যাবে। এটা যদি আপনারা ইন্টারনেটে দেখেন দেখবেন যে ম্যাক্স স্লিপি নামে একটা যন্ত্র তৈরি করেছিল, মোস্ট প্রবাবলি ম্যাকগিল ইউনিভার্সিটি অফ কানাডা। তারা এই যন্ত্র তৈরি করেছে যেখানে আপনি ইনপুট দিয়ে আপনি বসে থাকবেন, ওই সবই ক্লোজ লুপ সিস্টেমে মাসকুলার অ্যাক্টিভিটি, মাসল প্যারালাইসিস চলে গেল কিনা অথবা লেভেল অফ ব্লক কিরকম, কার্ডিয়াক কন্ডিশন কেমন, সব দেখে সে এই যে কন্ট্রোল ইনফিউশন সেটা সে ফলো করতে পারে। মোরাললেস এই হচ্ছে প্রোপোফলের বিষয়। আর যেটুকু কথা বলার থাকে সেটা হচ্ছে যে মেটাবলিজম আমরা জানি যে এক্সট্রা হেপাটিক মেটাবলিজম আছে এবং এক্সট্রা হেপাটিক মেটাবলিজম থাকার কারণে তার শর্ট লাইফ খুবই অনেক লো অথবা মিনিমাম টাইমেই সে অ্যায়োফুলনেস তৈরি করতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখা দরকার সেটা আমরা পরে আলোচনা করব, কনটেক্সট সেন্সিটিভ হাফ টাইম অথবা হাফ লাইফ, এটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। এবং এটা প্রোপোফলের ক্ষেত্রে যদি আপনি 3 ঘন্টা দিয়ে থাকেন, 3 ঘন্টা অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন, তাহলে যেরকম হবে, এটা যদি মোর দ্যান 3 hours
6 আওয়ার্স 9 আওয়ার্স আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু যে কমে যাওয়ার বা অ্যাওয়ারফুলনেসের যে টাইম অথবা ডিক্রিমেন্ট টাইম যেটা, সেটা কিন্তু বাড়তে থাকে। সুতরাং আপনার যে এলিমিনেশন কিন্তু নির্ভর করে যে স্টেডি স্টেটে কতক্ষণ রাখা হয়েছিল সেটার উপরে। আমার যতদূর মনে পড়ছে, আমি অন্যটা বলতে পারছি না, তবে 3 ঘন্টার নিচে যদি আপনি প্রোপোফল স্টেডি স্টেটে রাখেন, তাহলে ডিক্রিমেন্ট টাইম এটা লেস দেন 40 to 50 মিনিটস এর মতো। কিন্তু যদি 9 ঘন্টা অথবা 12 ঘন্টা হয়, তাহলে কিন্তু এটা প্রায় 2-3 ঘন্টার মতো লাগে। তো একটা জিনিস আমি শেষ করি, সেটা হচ্ছে যে কম্পোজিশন কি কি আছে সেটা কিন্তু আমাদের জানা, তাই না? সয়াবিন অয়েল, গ্লিসারল এন্ড এগ লেসিথিন। সয়াবিন অয়েল 10%, গ্লিসারল 2.2 to 2.5% এবং এগ লেসিথিন আছে 1.2%। এটা পরীক্ষায় আসে, অস্কিতে আসে, জানা থাকাও দরকার। কি জন্য জানা থাকা দরকার? সেটা হচ্ছে ইন রেসপেক্ট টু অ্যালার্জি। আমরা আলোচনা করেছিলাম থাইপেন্টালের সোডিয়ামের অ্যালার্জি 1 in 14,000 to 15,000, কিন্তু নতুন বইতে দেখছি যে এটা আরো বেড়েছে। সেটা ভালো বলা যায়, সেটা হচ্ছে 1 in 30,000। এটা আমি নতুন স্মিথে পরে দেখলাম। কিন্তু প্রোপোফলের যেটা অ্যালার্জি, সেটা হচ্ছে 1 in every 50,000। অর্থাৎ থাইপেন্টালের যে প্রোপোফলের অ্যালার্জিক যে ফ্রিকোয়েন্সি, সেটা আরো 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 কম। অনেক রোগীর ক্ষেত্রে যদি আমরা প্রোভাইড করি, তাহলে 1-2 রোগীর ক্ষেত্রে এটা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোপোফলের এই যে অ্যালার্জি কি জন্য হয়, সেটা খুবই জটিল উত্তর হবে, কারণ জানা যায় না। কারণ ওই যে আমি বলেছি যে প্রোপোফলে ব্যবহৃত হয় এগ লেসিথিন। এগ লেসিথিন কামস ফ্রম এগ ইয়াক, ডিমের কুসুম থেকে। এবং আমরা জানি যে অ্যালার্জিক রিয়াকশনটা হয় আসলে প্রোটিন থেকে, and that is from white part or albumin। সেই জন্যে যে ডিমের কারণে, যদি কেউ বলে ডিমের কারণে হয় কিনা, উত্তর হওয়া উচিত যে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব নয়, কারণ প্রোপোফলে ব্যবহার হয় এগ লেসিথিন that comes from egg yolk, আর ডিমের যে অ্যালার্জি that is from protein which resides in white part। তো আমার মনে হয় যে প্রোপোফল সম্পর্কে আর কিছু আমি বলতে চাচ্ছি না আজকে। শুধু এর পরের যে অংশ, সেটা কেটামিন একটা ফেনসাইক্লোরিন ডেরিভেটিভস, সেটার স্ট্রাকচারটা বলে আজকের মতো আমি শেষ করব। এর আগে যে দুটো স্ট্রাকচার আলোচনা করা হয়েছে, সেগুলো কি বাসায় প্র্যাকটিস করেছেন কিনা? আরেকটা কোশ্চেন আমি করতে যাচ্ছিলাম যে সেটাতে খাতা কলম নিয়ে বসেন কে কে? যারা খাতা কলম নিয়ে বসেন তারা কিন্তু অনেক উপকৃত হবেন বলে আমি মনে করি। যদিও অনেকের অনুরোধে যারা মডারেটর এই জুম সেশনের, তারা সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আপলোড করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে যারা খাতা কলম নিয়ে বসে এই ক্লাসটা ফলো করছেন বা করবেন, তারা বেশি উপকৃত হবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে আসি কেটামিন। আমরা আগে কিন্তু খেয়াল করেছেন, আমরা একটা জিনিস দেখিয়েছিলাম যে যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা একটু লিখে নেই, তাহলে আমাদের এটা বুঝতে সবচেয়ে সুবিধা হবে। 2O মিন্স অর্থ, ক্লোরো ফিনাইল, 2 মিথাইল অ্যামাইনো সাইক্লো হেক্সানন হাইড্রোক্লোরাইড। 2 অর্থোক্লোরোফিনাইল, 2 মিথাইল অ্যামাইনো সাইক্লোহেক্সানন হাইড্রোক্লোরাইড। এখন যদি আমরা
এর স্ট্রাকচারটা তৈরি করি, দেখেন ভালোই লাগবে। স্ট্রাকচার কেমন আঁকার জন্য এরকম করে দুটো দিয়ে দিন। এখানে একটা রেখা টানেন, যোগ করেন। এর প্যারালালি দিস লাইন প্যারালালি একটা টানেন, যোগ করে দেন। দিয়ে এবার অক্সিজেনটা যুক্ত করেন। এটা হেক্সানন যে স্ট্রাকচার তৈরি হলো। এখন দেখেন পজিশনিংটা করে নি, 1 2 3 4 5 6। তাহলে 2 মানে পজিশন 2। পজিশন 2 এ আপনারা যখন পড়তে যাবেন দেখবেন লেখা আছে যে কেটামিন হ্যাজ এ চিরাল কার্বন অ্যাটম। চিরাল কার্বন অ্যাটম, চিরাল কার্বন অ্যাটম মানে, চিরাল কার্বন অ্যাটম মানে হচ্ছে এমন একটা কার্বন যার সঙ্গে 4টা অ্যাসিমেট্রিক্যাল কম্পাউন্ড যুক্ত আছে। একটা কার্বন, এখানে একটা মিথাইল, এখানে একটা ইথাইল, এখানে আইসোপ্রোপাইল, এটা একটা হাইড্রক্সিল, এরকম 4টা। যদি একই গ্রুপে দুটা থাকে তাহলে আর চিরাল হলো না। যদি একদম ইউনিক সেপারেট 4টা আপনি যুক্ত পান, চিরাল কার্বন। তাহলে এই যে আমরা 2 দেখলাম, বুঝতে পারছি যে পজিশন 2, আমরা আগে যখন হাইপেন্টাল পড়িয়েছি তখন আমরা বলেছিলাম যে অর্থ পজিশন মানে যে পজিশনটায় সহজে ভাষা বলতে গেলে পরিবর্তনটা সহজে করা সম্ভব। এখানে সেই পজিশনটা হচ্ছে 2 এ এখানে কি যুক্ত হয়েছে দেখেন, যুক্ত হয়েছে একটা ক্লোরোফিনাইল আর একটা মিথাইলামাইনো গ্রুপ, 4টার মধ্যে 2টো। তাহলে আমরা প্রথমে একটা আঁকি ক্লোরোফিনাইল, আমরা ওই যে 2,6 ডাইসোপ্রোপাইল ফেনল, সেখানে আমরা এঁকেছিলাম কি, আমরা বেনজিন এঁকেছিলাম, তাই না? এই এই আচ্ছা, এটা আমি মুছে দিই, এটা মুছে দিই। আঁকেন এইভাবে, সরি, এটা যুক্ত করে নেন। যুক্ত করে নিয়ে এই একটা অক্সিজেন হাইড্রক্সিল যোগ করলে হয় ফেনল, এবং সেখান থেকে ফিনাইল। আমাদের যেটুকু জানা দরকার এর সঙ্গে যুক্ত আছে, আপনারা বইতে পাবেন বলে আমি এটা আঁকছি যাতে আপনারা পড়তে একটু আনন্দ পান। ক্লোরাইড, ক্লোরিন যুক্ত হলো, এবং এখানে যুক্ত হলো কি, এখানে যুক্ত হলো অ্যামাইনো, মিথাইল অ্যামাইনো। তাহলে মিথাইল কি, এদিক দিয়ে করছি CH3 অথবা CH3, এভাবে আমি লিখি CH3, আর অ্যামাইনো হচ্ছে সরি দিস ওয়ান। এইরকম একটা স্ট্রাকচার যুক্ত হলো। তাহলে দেখেন এইবার আমাদের হয়ে গেল পজিশন 2 এ দিস ইজ ক্লোরোফিনাইল, পজিশন 2 এ this is methyl amino, and this is known as hexanon, cyclohexanon hydrochloride. এখন আপনারা দেখবেন একটা কথা লেখা আছে মর্গান বা স্মিথে, যে কেটামিনের স্টেরিও সিলেক্টিভিটি আছে। তার মানে এদের মধ্যে আরো স্পেসিফিক্যালি রিসিপ্টরের সঙ্গে যুক্ত হওয়ার একটা ক্ষমতা আছে। এবং সেটা কি আমরা জানি, যে যে কেটামিন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রেসমিক মিক্সচার। এটা বইপত্রে আমাদের সকলেরই জানা, রেসমিক মিক্সচার। তার মানে এর মধ্যে আবার 2 ধরনের কেটামিন আছে। আমরা স্টেরিওআইসোমারিজম অনেকে তো পড়ে ফেলেছি, স্মিথের এক নতুন এডিশনে যেটা দেওয়া আছে অত্যন্ত চমৎকার, সেখান থেকে আপনারা পড়তে পারেন। একটা হচ্ছে এস কেটামিন and another one is R ketamine. S means sinister, and R means rectus. Rectus এটা একটা ল্যাটিন শব্দ যেটা মিন করে towards right, আর sinister
টুয়ার্ডস লেফট। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রাইট এবং লেফট, এটা কিভাবে আমরা কি বুঝতে পারবো, আমাদের বলেন। যারা ক্লাস শুনছেন তাদের কি এটা মনে হচ্ছে কিছু বেশি দুর্বোধ্য মনে হচ্ছে না তো? না স্যার। আচ্ছা, রাইট। দেখেন এখানে এই যে রেকটাস অথবা সিনিস্টার কি করে হবে সেটা আমি একটু সহজে আশা করি বোঝাতে পারবো। সেটা কি করে নির্ধারণ করা হয় সেটা হচ্ছে এই যে চিরাল কার্বনের সঙ্গে ওই যে বলেছি চারটা কম্পাউন্ড যুক্ত থাকে এবং এই চারটা কম্পাউন্ডের অ্যাটমিক ওয়েট নির্ধারণ করা হয়। তাহলে হচ্ছে 4 কম্পাউন্ডস, সবসময় কম্পাউন্ড না, সরি কম্পাউন্ডস, see their molecular weights অথবা অ্যাটমিক ওয়েট। এদেরকে 1 2 3 4। সবচেয়ে কম মলিকুলার ওয়েট যার, তাকে, এটা যেহেতু একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার, সবচেয়ে দূরে প্লেস করা হয়। দূরে প্লেস করার পরে দেখতে হবে যে সবচেয়ে বেশি মলিকুলার ওয়েট কার। যদি আমরা এই ছবিটাই দেখি তাহলে দেখেন এখানে সবচেয়ে বেশি মলিকুলার ওয়েট হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের কত? ক্লোরিন হচ্ছে 35। এখানে কত? 3 1 3 আর 2 5। কার্বন কত? 12, 17, নাইট্রোজেন 14, এটা কত হলো? 31। আর অক্সিজেন আছে 8। দেখেন তাহলে এইবার কোন দিকে ঘুরেছে এরা? সরি, এরা কোন দিক দিয়ে ঘুরলো? বড়, তারপরে অর্থাৎ এরা ঘুরলো কিন্তু এন্টি ক্লক। তাহলে লেফট হ্যান্ডে এইটার ঘুরলো। তাহলে দিস ইজ দি স্ট্রাকচার অফ এসকেটামিন। দিস ইজ দি স্ট্রাকচার অফ এসকেটামিন। বইতে আপনারা স্মিথে ভালো করেই পাবেন। এবং এটা যে লেফট হ্যান্ডের দিকে ঘুরছে সেটা আরেকটু বুঝিয়ে দেওয়ার জন্য এই বেনজিন রিং এ আপনারা দেখবেন 1 2 3 4 5 6 এইভাবে তাদের যে রোটেশনটা দেওয়া আছে। কিন্তু এরপরে আর কেটামিন বলেই আজকে ক্লাস শেষ হবে। আর কেটামিনের বিষয়টা কিরকম? এই যে সাইক্লোহেক্সাননটা ঠিকই আছে, এখন আমি এই ছবিটার পরেই করে ফেলতে চাই। সেটা কিভাবে আছে যে জাস্ট একটু রোটেট করে দিলেই হবে। এই অংশটা আমি মুছে ফেললাম। মুছে ফেলে এখানে চলে এলো, দেখেন NH2 CH3 যার টোটাল ওয়েট হচ্ছে 31। আর এইখানে চলে এলো এই বেনজিন রিং, যেটা হবে ফেনল, ফেনলের পরে ফিনাইল এবং যুক্ত হবে সেখানে ক্লোরিন। এই যদি আমরা ধরি তাহলে এখন আপনি বসান দিস ইজ 35। তাহলে এইবার দেখেন প্রায়োরিটি 35 থেকে 31, 31 থেকে 8 কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ, অর্থাৎ ডান দিকে। ডান দিকে মানে ল্যাটিন ভাষায় এটা হচ্ছে রেকটাস। সুতরাং দিস ইজ দি স্ট্রাকচার অফ আর কেটামিন। এই ছবি দুটো আমি বলবো যে সকলের কাছে স্মিথ আছে। এই ক্লাস শেষে আজকের মধ্যেই যদি একটু দেখে নেন, আমার বিশ্বাস যে আর কোনোদিনই ভুলবেন না। সুতরাং এই যে এসকেটামিন এবং আর কেটামিন, আমরা জানি যে এখন অন্যান্য দেশে এসকেটামিন পাওয়া যায়। এসকেটামিনের সুবিধা কি? এটা হচ্ছে যে খুব স্পেসিফিক সাইট অফ NMDA রিসিপ্টরে সংযুক্ত হয় এবং যার কারণে এর পটেন্সি অনেক বেশি। পটেন্সি কত? রেসমিক মিক্সচারের তুলনায় 2 টাইমস এন্ড আর কেটামিনের তুলনায় 4 টাইমস বেশি।
এদের সাইড ইফেক্ট কম হয়, মেটাবলিজম দ্রুত হয়, এবং এমার্জেন্স কমপ্লিকেশন যেগুলো হয়, এমার্জেন্স ডিলিরিয়াম এন্ড আদার্স হাইপারটোনাস কন্ডিশন এন্ড মোর অ্যান্ড মোর সেলিভেশন, মোদ্দা কথা যে সাইড ইফেক্ট যেগুলো বেশি হয় সেগুলো কিন্তু কম হয় এসকেটামিনের যদি আপনি প্রয়োগ করেন। আজকের মতো আমরা প্রায় 1 ঘন্টা চলে এসেছি, আজকের মতো এখানেই শেষ। আমার খুবই খুবই বলা থাকবে, খুব করে বলা থাকবে যে যা পড়ানো হচ্ছে আপনারা পড়েন, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনটা আমাকে আপনারা করেন, মডারেটরদের কাছে করেন, যদি আমার কাছে করতে সংকোচ থাকে বা অন্য কোনো অনুভূতি থাকে, যদিও তার বাস্তব কারণ নেই বলে আমি মনে করি, কিন্তু আপনারা এগুলো পড়ে নিজেরা এঁকে 1 বার 2 বার আঁকলেই, কিভাবে আঁকতে হবে তাও পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। এখন দায়িত্ব হচ্ছে নিজে একটু চর্চা করা, চর্চা করলেই ফলটা আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ, আজকের মতো ক্লাসটা এখানে শেষ। থ্যাংক ইউ স্যার। বাকিরা লিভ নেওয়ার আগে যদি একটু ফিডব্যাক ফর্মটা ফিল আপ করেন তাহলে সুবিধা হবে, ওখানে আপনারা কোশ্চেনটাও সাবমিট করতে পারবেন, আমি স্যারকে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান। আর হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাসের ভিডিওগুলো পাওয়া যাবে, কিন্তু সেগুলো আমি দেরিতে দিচ্ছি ইউটিউব চ্যানেলেও, কারণ আমরা চাচ্ছি সবাই লাইভেই ক্লাসগুলো যেন জয়েন করে, তাহলে ব্যাপারটা ইন্টারঅ্যাক্টিভ হবে এবং এটা কন্টিনিউ করতে আমরা ইন্সপিরেশন পাবো। সো সবাইকে নেক্সট ফ্রাইডেও লাইভে জয়েন করার জন্য ইনভাইটেশন থাকলো, কাইন্ডলি ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হাই সিজু, কেমন আছো? আশরাফ ঘুম ভাঙছে? আপু সরি। না ঠিক আছে, পোস্ট কোভিড তো সমস্যা নাই, আল্লাহ ভরসা। অ্যালার্ম দিয়েও আপু লাভ হয়নি। হ্যাঁ রে ভাই, জানি আমি এগুলা 10-15টা অ্যালার্ম দিই আমি। আচ্ছা, আজকে লেকচার কি আপলোড হয়ে যাবে? হ্যাঁ আজকেটা আপলোড হয়ে যাবে। আমি ইচ্ছা করি 1 সপ্তাহ পরে লাইভের সেশন গুলা আপলোড দিচ্ছি, কারণ ঠিক আছে আপু, সেটা ঠিক আছে। আমরা লাইভ দেখবো এরকম চিন্তা করে দেখা যায় যে ক্লাস অ্যাটেন্ড করি না, পরে কোনো এক সময় লাইভও দেখা হয় না। রেকর্ডেড আপু তো। আসসালামু আলাইকুম, আমি আশরাফুন বলছি, ভালো আছেন? এই তো ভালো আছি আপু। আপু প্রতি শুক্রবার কি সকাল 10টায় স্যারের ক্লাস হবে? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার রোজার সময় সকাল 10টায় স্যারের ক্লাস হবে। স্যারই শুধু ক্লাস নেবেন রেগুলারলি? আপাতত তো স্যারই রেগুলার ক্লাস নিচ্ছেন, তারপর গিয়ে অন্যরাও অ্যাড হবে ইনশাআল্লাহ। ওই যে ছুটিটাকে একবার আলাপ করে নিতেন স্যারের কাছ থেকে। হ্যাঁ করে নিব। কোন সপ্তাহটা বন্ধ থাকবে? ওই উইকটা বন্ধ থাকবে। ঈদ কি বারে পড়ছে এবার? 13 তারিখ অথবা 14 তারিখ আপু। ঠিক আছে, যদি এর মধ্যে শুক্রবার পড়ে তাহলে তো ওই সপ্তাহটা হয়তো আমরা ছুটি পাবো। 14 তারিখ ঈদ শুক্রবার। হ্যাঁ, তাইলে তো ওই উইক বন্ধ থাকবে। হাই সিজু। হাই সরলা, কি অবস্থা? তোমার কি অবস্থা? তুমি তো বিদেশি হয়ে গেছো। আর অবস্থা, আমি তখন তুমি আমাকে ডাক দিছো, আমি মিউট করে কথা বলছি, আমি কি হইলো? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু প্রথম 2টা ক্লাসের কি দেওয়া হয়েছে? ফ্লো দেয়া হবে, এখন ইনহেলেশনাল গুলো আপলোড করা হচ্ছে, তারপর আইভি অ্যানেস্থেটিক্স গুলো আপলোড করে দেওয়া হবে, রেকর্ড সবগুলোরই আছে। এই উইকেই করে দিব। এটা হচ্ছে ইউটিউবে আমরা রিসেন্টলি যেই চ্যানেলটা ওপেন করেছি, ভিডিওগুলো ওখানে দেওয়া হচ্ছে। সবাই বলেছে ফেসবুকের চেয়ে ইউটিউবে দেখতে কমফোর্টেবল,
তো ইউটিউব চ্যানেলের লিংকটা হচ্ছে গিয়ে আমরা আবেদনবিদ পেজে দেওয়া আছে, অথবা অ্যানাস্টেসি একাডেমির পেজেও শেয়ার করা আছে। আমরা আজকে যারা ক্লাস করছি সবাইকে সাবস্ক্রাইব করছি কিনা সেটা একটু যদি বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া সবাই সাবস্ক্রাইব করেছি, আমি করেছি। তাহলে ওখানেই পাওয়া তো যাবে। বেল আইকনটা দিয়ে দেবেন, তাহলে আপনি নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। হ্যাঁ সেটাও দেওয়া হয়েছে ভাইয়া। পাওয়া যাবে সবগুলো। ঠিক আছে। আর স্যার খুবই ভালো ক্লাস নেন, খুবই ভালো ক্লাস নেন। স্যারের কথা শুনলে মনে হয় যে শুধু ক্লাস করতেই থাকি কিন্তু এতক্ষণ ধরে আসলে মাঝে মধ্যেই সময় ম্যানেজ করা যায় না। তারপরে স্যার খুব ভালো ক্লাস নেন, এত সুন্দর করে একটা মানুষ বাংলা বলে, মানে শুনতেই মনে হয় যে খালি কান পেতে শুনি। Exactly. প্রচন্ড ভালো বাংলা বলে। আর এত সুন্দর করে ব্যাপারগুলো আমাদেরকে আগে এক্সপ্লেইন, আমরা স্যারের ক্লাস তো আর সময় পাই না করার জন্য। এত সুন্দর একদম এক্সপ্লেইন আপু। গুলো না করার কারণে আমাদের গ্যাপ থেকে যায়। হ্যাঁ আপু স্যার খুব ভালো ক্লাস নেন, মানে ভালো